প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন গল্পকথার আজকের এই পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান এবং প্রতিদিনের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষ একজন অতিথি। প্রিয় দর্শক, আজ যিনি আমাদের সাথে স্টুডিওতে আছেন তিনি সাম্প্রতিক সময়ে দুর্জয় হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সিনেমা হলগুলোতে এবং আমার মনে হয় এই কাজটির পরে তাকে আর কোনো চরিত্র দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়, কারণ তিনি সত্যি সত্যি জয় করে যাচ্ছেন সবার মন। এবং যদি তার আগের কাজগুলোর কথা আমি বলি, পোড়ামন 2, দহন, ফাগুন হাওয়া, মৃধা বনাম মৃধা, প্রত্যেকটা কাজেই তার অভিনয় দক্ষতা আমরা দেখেছি এবং সেই কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন পুরস্কার এবং সর্বশেষ বিশ্বসুন্দরী চলচ্চিত্রের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমার মনে হয় না আমার আর কিছু বলতে হবে। আজ আমাদের সাথে আছেন সবার পছন্দের ভালোবাসার অভিনেতা সিয়াম আহমেদ। শুভেচ্ছা এবং আমন্ত্রণ প্রথমেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফর সাচ আ নাইস ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ এবং অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। থ্যাংক ইউ। এই অভিনন্দন দেয়া মনে হয় বছর জুড়ে শেষ হবে না এবার। দামালের জয় জয়কার সবখানে। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই সময়টা, কেমন উপভোগ করছে? আমি চাই যে এই সময়টা কখনো না থামুক, এই সময়টাই যেন বাকিটা জীবন কন্টিনিউ করে। কারণ হয় না যে আমরা কাজ করার সময় এক ধরনের এক্সপেকটেশন নিয়ে করি, এটাও ফ্যাক্ট যে আমাদের সব এক্সপেকটেশন ফিল আপ হয় না। তবে ফিল্মের যে আউটপুটটা আমরা পাই, অডিয়েন্সের কাছ থেকে যে ফিডব্যাকটা পাই, এই ফিডব্যাকটা না আমাদের জন্য পুরোটা বছর অথবা বাকিটা ক্যারিয়ার চলার জন্য কিন্তু পাথেয় হয়ে থাকে। একদম। তাদের ভালো লাগা, তাদের একটু কম ভালো লাগা, তাদের গুজবাম মোমেন্টস কোনটা, তাদের চোখে পানি কোথায় এসেছে, কোথায় তার সন্তান গোল দেওয়ার সময় তালি দিয়ে দিয়েছে, এই প্রত্যেকটা জিনিস না আমাদেরকে অনেক এফেক্ট করে, অ্যাজ এ পারফর্মার অনেক এফেক্ট করে এবং সেটা রিফ্লেকশন পরবর্তী কাজগুলোতে দেখা যায় হয়তো। কিন্তু এমনটা যে রেসপন্স পাওয়া যাবে এটা কি প্রত্যাশিত ছিল? হ্যাঁ, একদম এক কথায়। হ্যাঁ, আমাদের আমি কোনো ভনিতা করব না। একদম আমি কোনো ভনিতা করব না, কারণ দামাল হচ্ছে আমাদের কিছু প্রজেক্ট আছে না যার আগে আমরা জানি যে এই প্রজেক্টটা ডিজার্ভ করে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা চেষ্টা করি সব প্রজেক্টের আগে দর্শকদের কাছে যাওয়ার জন্য, প্রমোশনের যতটুকু সম্ভব ততটুকু করার জন্য। এইবার না আসলে আমাদের হাতে আর কিছু নাই, কিচ্ছু ছিল না, মানে আমরা অল ইন খেলেছি। আমাদের মনে হয়েছে যে এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের, লেটস বি ভেরি অনেস্ট, আমি জানি না যে আমার ক্যারিয়ারে আমি এই ধরনের চরিত্র আর পাবো কি পাবো না। আমি জানি না যে রায়হান রাফি এরকম সিনেমা কখনো বানাতে পারবে কি পারবে না। তো এটা আমাদের প্রত্যেকের জন্য না একটা বড় আশীর্বাদের জায়গা, আবার একই সাথে রেসপন্সিবিলিটি, যেন এই ছবির কথাটা আমরা মানুষের পর্যন্ত পৌঁছাতে পারি। তারা যেন এই কমপ্লেন না দেয় দামাল নামে একটা ছবি এসেছিল, কই নাম তো শুনলাম না। হ্যাঁ, তো এটা হওয়ার সম্ভাবনাই আসলে নেই এখন আর। এবং একদিকে দামালে যেমন মুক্তিযুদ্ধের গল্প, আরেকদিকে ফুটবলের গল্প, এই দুটার সমন্বয় তো আমরা কখনোই পাইনি এবং আলাদা আলাদা করেও সমন্বয় আমরা খুব ওভাবে পাইনি, কারণ মুক্তিযুদ্ধের অনেক গল্প দেখেছি কিন্তু সেটা এই পরিমাণ রেসপন্সটা পাইনি। আর খেলা নিয়ে তো আমাদের আসলে এই জনরা নিয়ে কাজ কমই হয়, একটাই ছবি হয়েছে। হ্যাঁ, তো এইটা আসলে আপনার কাছে যখন প্রস্তাব এসেছিল সেই মোমেন্টটা একটু জানতে চাই যে কিভাবে এলো সেই কাজের প্রস্তাবটা। আমি একেবারে প্রথম দিকে, মানে আমাদের টিম যখন সাইন করা হয়েছে তার বেশ আগে থেকে আসলে আমি এটার সাথে ইনভলভড। তার কারণটা হচ্ছে যে আমি আর রায়হান রাফি আমরা আসলে একটা কাজের বাইরে একটা বন্ডিং এখন শেয়ার করি, মানে এটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। দুজন একই সাথে কাজ শুরু করেছিলেন, কাজ শুরু করেছি ফিল্মে, এবং যেই ছবিতে আমি নেই আমি কিন্তু জানি ওই ছবির স্ক্রিপ্ট কি, যেটা রায়হান রাফি বানাচ্ছে। এবং ও যখন জিজ্ঞেস করে যে আমরা এখানে কাকে কাস্ট করব, এখানে কি করব, টেকনিক্যাল পার্সন কাকে নেব, বাকি সব জায়গায় না আমাকে বলার সময় অনেক বেশি ভাবতে হয় যে আচ্ছা এটার ইম্প্যাক্ট কি হবে। বাট আমি নিজে ওই কাজটা করলে যে ডিসিশন নিতাম, রায়হান রাফির সময় আমি এক্স্যাক্টলি ওই কথাটাই বলতে পারি, কারণ আমার মনে হয় যে আই ওন দ্য প্রজেক্ট। এটা আর্টিস্টের জন্য হওয়া একটা ব্লেসিং ডেফিনেটলি। তো যখন রাফি প্রথম কাজটা পেলো, সাগর ভাইয়ের সাথে এটা নিয়ে কথা হলো, তো তখনও বের হয়ে চ্যানেল আই থেকে বের হয়ে একটা কল দিয়েছি, ইমপ্রেস থেকে বের হয়ে, এবং তখন আমাকে বলেছে যে আমি এরকম একটা ছবি করছি আর আমার মনে হয় যে এখানে বেশ কিছু চ্যালেঞ্জিং ক্যারেক্টার আছে, বাট একটা ক্যারেক্টার পার্টিকুলারলি আছে, মানে ন্যারেশনের সময় যখন সাগর ভাই বলছিলেন তখন আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা তুমি। আমি বললাম যে কেন মনে হয়েছে, এক কথায় প্রকাশ করো। তো বলে যে কারণ ক্যারেক্টারটা অনেক ঘাটতারা। আমি পার্সোনাল লাইফে ঘাটতারা বললাম ওকে ফাইন, ঠিক আছে, তোমার যখন মনে হয়েছে একটা না একটা রিজন তো থাকবেই।
কিন্তু যখন আমি ডিটেলসে গেলাম, আমরা যখন ন্যারেশনের স্টেজে গেলাম, আমি যখন দুর্জয়ের প্রত্যেকটা চ্যাপ্টার আস্তে আস্তে আমার কাছে আনফোল্ড হচ্ছে, আমি তখন দেখতে পাচ্ছি যে আসলে এই ঘাটতারা, এই একরোখা, এই জেদ আমাদের মুক্তিযোদ্ধাদের ভেতরে ছিল, এই জেদ আমাদের ক্র্যাক প্ল্যাটুনের ভেতরে ছিল। 25শে মার্চে যারা কোনো চিন্তাভাবনা ছাড়া 26শে মার্চের সকাল থেকে যারা যুদ্ধে জড়িয়ে গেছেন দেশের জন্য, তাদের প্রত্যেকের মাঝখানে ছিল। কারণ দেশের জন্য কাজ করতে গেলে না আসলে অনেক হিসাব নিকাশ করে হয় না, সম্ভব না। এটা হচ্ছে ইমোশন, রাইট দ্যাট মোমেন্ট, মন কি বলে। তো আমার মন বলেছে যে হ্যাঁ, দুর্জয়, আমার দুর্জয়ের সাথে আসলে জড়িত হতে হবে, আমাকে দুর্জয় হতে হবে। আর দুর্জয় হয়ে ওঠার গল্পটা কেমন ছিল? এরকম একটি চরিত্রে যখন কাজ করা হয়নি, একটা ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়েছে। ছোটবেলায় তো অবশ্যই খেলাধুলার সাথে সবাই আমরা কম বেশি থাকি, কিন্তু এই ক্যারেক্টারটা কি করে আপনি ধারণ করলেন? আমি অলমোস্ট প্রফেশনালি ক্রিকেট খেলেছি, হ্যাঁ, কিন্তু আমি ফুটবল ওই লেভেলে খেলিনি। অ্যাক্টিং একটা জিনিস, আর খেলাধুলা একটা জিনিস। এবং খেলাধুলার মাঝখানে আপনার খেলার শর্ট রোল চলছে এবং আপনি দৌড়াচ্ছেন, কিন্তু ওখানে সিয়াম দৌড়াতে পারবে না, ওখানে দুর্জয়ের দৌড়াতে হবে। তো সিয়ামের দৌড় এবং দুর্জয়ের দৌড়ের মাঝখানে ডেফিনেটলি পার্থক্য আছে। এই জিনিসটা না ক্যারি করা, আমাদের সেটে গিয়ে আমরা রিয়ালাইজ করেছি যে এটা আসলে কতটা কঠিন। আমি জানতাম যে ক্যারেক্টারটাতে যেহেতু আমি বিশ্বাস করি, কোনো না কোনো জায়গা থেকে ক্যারেক্টারটা আমি মেবি কানেক্ট করে ফেলবো। আচ্ছা, বাট খেলোয়াড় দুর্জয় ওখানে কি করব? কারণ যখন খেলছি তখন তো এটাকে রিয়েল মনে হতে হবে। 3.5-4 মাসের মতো আমরা সময় নিয়েছিলাম এর আগে। যারা দেখেছেন তারা রিলেট করতে পারবেন। আমার একটা ফাইনাল ম্যাচে একটা ফ্রি কিকের শট আছে, আমাকে 3,500-4 হাজার, আমি জানি না যে কত ফ্রি কিক আমি প্র্যাকটিস করেছি, আই হ্যাভ নো আইডিয়া। শুধুমাত্র একটা কারণে, যেন এটাকে পারফেকশন আনতে পারি ওখানে আমরা। যেহেতু স্ট্রাইকার ছিল, ওর মধ্যে একটা জেদ থাকে যে আমাকে সবকিছু ভেদ করে গিয়ে আমাকে গোল দিতেই হবে টিমের জন্য। অ্যান্ড যদি আমি টিমের জন্য ওয়ার্কআউট না করতে পারি, দেন মাই টিম ক্যান নট উইন দ্য গেম। এই একটা প্রেশার, অনেক বেশি মানে প্রেশার ফিল করেছি শুটিংয়ের সময়, শুটিংয়ের পরে, শুটিংয়ের আগে। ড্রাস্টিক্যালি ওয়েট লুজ করেছি। আমার মনে হয় 12 থেকে 13 কেজি ওজন কমে গেছে আমার ওই সময়ে, which was needed। এবং সিনেমা শেষ হওয়ার পর আরো 5-6 কেজি কমে গেছে এই দৌড়াতে। কারণ সিনেমার মাঝখানে আমরা যে পরিশ্রম করেছি সেটার এফেক্ট তো পড়তে 15-20 দিন, 1 মাস সময় লেগেছে। তো আমার মনে হচ্ছে যতটুকু আমাদের হাতে ছিল, সামর্থ্য ছিল, আমরা অনেস্টলি ট্রাই করেছি। এবং সেই এক শটে এক টেকে গোল দেওয়ার সেই গল্পটা তো ইতিমধ্যে সবাই জেনে গেছে, সেই গল্পে আসছি। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে। আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। যেই গল্পে ছিলাম, এই যে গোল দেওয়ার যে শটটা এক টেকে নেওয়া হয়েছে, সেই গল্পটা আমি জানি আপনি অনেকবার বলেছেন, কিন্তু গল্প কথার দর্শকদের জন্য আসলে একটু শুনতে চাই, যেহেতু আপনি সামনে বসে আছেন, সেটা কি করে অ্যাচিভ করলেন? যেদিন ফাইনাল শট নেওয়া হবে তার সকাল থেকে আমরা খেলছি, এবং খেলাগুলো আসলে রিয়েল খেলা ছিল। কারণ আমরা জানি যে ফেক খেললে আসলে এখান থেকে আমরা প্রপার শটটা বের করতে পারবো না, এবং আমাদের এক একজনের অবস্থা খুবই খারাপ। আমার মনে আছে যে 4টার দিকে, 4:30টার দিকে, বিকালের দিকে আমার শটটা হয়েছিল। আর তার আগে আমরা মোটামুটি সকাল 9:30-10টা থেকে খেলা শুরু করেছি। তো তখন শরীরে কোনো শক্তি তো বাকি নেই, শক্তি ছিল না, এবং আমি জানতাম না যে ওই দিনই ওই মোমেন্টে আমার এই ফাইনাল শটটা নেওয়া হবে। আচ্ছা, আগে থেকে জানলে তো একটু প্রিপারেশন, আমি একটা মেন্টাল প্রিপারেশন নিতে পারতাম, কিন্তু আমাকে ডিরেক্টর বলেছেন যে আমাদের যে টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট আজকে আছে, আমাদের সাথে একের অধিক 2, 3, 4, 5টা ক্যামেরা ছিল ওই দিন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট কাটার জন্য। তো এই সাপোর্টটা আমরা পরের দিন সামহাও পাবো না। এর জন্য এই শটটা যদি আমাকে এক্সিকিউট করতে হয়, তাহলে আমাকে ওই দিন এক্সিকিউট করতে হবে। এখন আমি মেন্টালি রেডি ছিলাম না। রাফি আমাকে তখন বলেছে যে তুমি লাগলে 15 মিনিট সময় নাও, তারপরে এটা করো। কিন্তু সান পড়ে যাচ্ছে ওইদিকে, আমাদের শুটিং বাকি, সেই 15 মিনিটও ফাইনালি আমরা নিতে পারিনি। দুর্জয় ক্যারেক্টারে একটা কাজ করে, ওর মায়ের লকেটটা নিয়ে মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল, ওর মায়ের একটা লকেট। এবং সারপ্রাইজিংলি আসলে ওই লকেটটা আমার বাসা থেকে, আমার নিজের মায়ের লকেট আমি নিয়ে এসেছিলাম ক্যারেক্টারের জন্য, যে এটা আমার মায়ের লকেট হবে।
তো যখন আমি ওই মায়ের লকেটটা দুর্জয় চুমো দিচ্ছিল তখন ও তো আসলে ওর মায়ের কথা মনে করছে, বাবার কথা মনে করছে। আর যখন আমি শট নিতে যাচ্ছি তখন আসলে আমি আমার বাবা মার কথা মনে করছি, কারণ আমার ভয় লাগছিল যে এই শটটা অনেক টেকনিক্যাল শট, একটা পার্টিকুলার ভাবে যদি এক্সিকিউটেড না হয়, পুরো শুটিং সেটের যে এতগুলো মানুষ দাঁড়ানো, আমি যতক্ষণ শট ওকে করব না ততক্ষণ সবার দাঁড়িয়ে থাকতে হবে, সবার খেলতে হবে। তো আমার অনেক গিল্টি লাগে যে আমার জন্য যদি বাকি টিম মেম্বাররা তখন সাফার করে। তো আমি জাস্ট আব্বা আম্মার নাম নিয়েছি, আমি যে প্লিজ মানিজ্জত রাখো, আমি যেন শটটা ঠিকঠাক মতো কয়েক শটে পেরে যাই। এবং আমি শটটা নিলাম এবং প্রথম শট, ফার্স্ট শট যেটা আমরা চেয়েছি ওই জিনিসটা ঘটলো, সবাই তালি দিল, যে সেলিব্রেশন ছিল এটা রিয়েল সেলিব্রেশন আমাদের। অনেকে জিজ্ঞেস করেছিল যে এটা এই শটটা তো আমরা কেটে কেটে অন্যভাবেও নিতে পারতাম অথবা সিজিতেও করতে পারতাম, কিন্তু লেটস বি ভেরি অনেস্ট, আমরা যখন খেলা লাইভ দেখি তখন যখন একটা শটে একটা গোল হয় ওই রিয়ালিটি কিন্তু ইটস ডিফারেন্ট। তো আমরা চেয়েছি ওই জিনিসটা ট্রাই করতে। আমি এরপরে আমার ডিরেক্টরকে বলেছি যে আমি আরো কয়েকটা শট ট্রাই করে, আমার মনে হয় কনফিডেন্স বেড়ে গেছে, কারণ এখন তো মনে হচ্ছে যে সব পারবো। তো আমি বললাম যে আমি আরেকটা শট ট্রাই করি, এর থেকে বেটারও তো হতে পারে, ইউ নেভার নো। আমার ডিরেক্টর বললো যে আমার যতদিনের ক্যারিয়ার হয়েছে আমি তাতে বাজি রেখে বলতে পারি তুমি এর থেকে বেটার শট নিতে পারবা না, তো আমি আর নিব না শট। অসাধারণ, আসলে এই মুহূর্তের কথা শুনেও গুজবাম্পস হচ্ছে। আর তো সেই মুহূর্তে আপনাদের কেমন লাগছিল এটা আসলে চিন্তা করা সম্ভব না। এবং এই যে একটা টিমের সাথে দীর্ঘ সময় এই যাত্রা, এই জার্নিটা অনেক স্পেশাল ছিল, তারকা বহুল একটা কাজ, এবং সেই সাথে ফ্রেন্ডদের সাথে কাজ, রায়হান রাফি আপনার এত ভালো বন্ধু, পুরো টিমটার সময়টা কেমন কেটেছে? আমি তো তারকাদের সাথে কাজ করিনি, আমি আসলে আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে কাজ করতে গিয়েছি। রাজের সাথে আমার ফ্রেন্ডশিপ 2013-14 সাল থেকে, যখন থেকে আমরা স্ট্রাগল করি। তো আমাদের অনেক বাজে বাজে সময় আমরা একসাথে সার্ভাইভ করেছি। আমরা একজন আরেকজনের সাকসেস দেখেছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তাদের সাকসেস দেখতে বেশি আনন্দ হয় যাদের স্ট্রাগলটা আমরা জানি। সেই সময়টা আমরা পেয়েছি। সুমিতের সাথে ফ্রেন্ডশিপ সিনেমা করতে গিয়ে ডেভেলপ করেছে। আমাদের অদ্ভুত ভালো আমাদের ডিওপি ছিলেন সুমন সরকার, সেও আমাদের বড় ভাই প্লাস আমাদের বন্ধু মানুষ। আমাদের লিরিসিস্ট রাসেল ভাই আমাদের বড় ভাই গার্জিয়ানের মতো। আমার বন্ধু নিধি যে মিউজিক করেছে। তো ইউ সি এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ ফ্যামিলি, এবং এই ফ্যামিলির একজন আর একজনকে যতটা ট্রাস্ট করবে আমার মনে হয় যে ফাইনাল আউটপুটটা দর্শক তত এনজয় করবেন। ওই টিম ওয়ার্কটা আসলে অনেক জরুরি, এবং সেটা কিন্তু কোনো না কোনো ভাবে স্ক্রিনে ফুটে ওঠে। হ্যাঁ, সেটা সব সময় বোঝা যায়। এবং দামালের জন্য তো অনেক অনেক শুভকামনা থাকছে। মনে হচ্ছে যে মাত্রই তো যাত্রা শুরু করলো, এখনো অনেকটা পথ বাকি দামালের। ইনশাআল্লাহ আমার তো মনে হয় সেকেন্ড উইকে দামাল তার ফার্স্ট উইক শুরু করলো। যেরকম রেসপন্স আমরা পাচ্ছি, যারাই প্রথমবার দেখছে তারাই উৎসাহিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, শুভকামনা থাকছে। এবং এই সময়টার কথা বলছিলাম যে কেমন এনজয় করছেন পরিবারকে নিয়ে, এই সময়টা আসলে কি এনজয় করার মতো টাইম কি পাচ্ছেন কিনা? আমার মনে হয় যে এই কাজের জন্য অথবা দর্শকদেরকে যা দেওয়ার চেষ্টা করছি তার জন্য সবচেয়ে ওয়ার্স্ট সাফারার হচ্ছে আমার ফ্যামিলি। রাইট, কারণ যখনই কোনো জায়গা থেকে টাইম কাট করতে হয় সবার আগে ওটা ফ্যামিলির উপর থেকে যায়। বাট দ্য শো মাস্ট গো অন। এবং অসম্ভব সাপোর্ট আপনি সবসময় ফ্যামিলি থেকে পেয়ে থাকেন, আপনার বাবা মা। আমি সবসময় যেটা দেখেছি আপনার বাবার সাপোর্টের কথা তো আসলে আমরা সবাই জানি। আমার বাবা আমার নাম্বার 1 ফ্যান বলবো না, বাট আমার নাম্বার 1 ভিউয়ার, মাই নাম্বার 1 অডিয়েন্স। এবং সেই সাথে আছে আপনার ওয়াইফ, এবং নতুন যুক্ত হয়েছে আপনার সন্তান। এই সময়টা নিয়ে আসলে কি পরিকল্পনা হচ্ছে, যে এখন কি কাজ একটু কমিয়ে একটু সময়টা এনজয় করবেন নাকি আবার পরবর্তী কাজে চলে যাবেন? আমি 7 মাস ধরে আসলে কোনো কাজ শুরু করতে পারিনি প্রপারলি। তার কারণ হচ্ছে যে আমি মাই ওয়াইফ ওয়াজ প্রেগনেন্ট। আমি ওর সাথে শেষের সময়টা হসপিটালে সময় দিতে চেয়েছিলাম। হসপিটাল থেকে ব্যাক করার পরে যেহেতু আমি আবার তখন ফিল্মের প্রমোশনে ছিলাম, আমি চেয়েছিলাম যে জ্যানকে একটু বড় হতে দেখি। তো ফাইনালি আর পারছি না, কারণ অনেক দিন হয়ে গেছে, আমার ডেডলাইনগুলো শেষ হয়ে যাচ্ছে, আমাকেও কাজে যেতে হবে। তার মধ্যে থেকে ব্যাক টু ব্যাক 2টা সিনেমা প্রমোট করলাম, অপারেশন সুন্দরবন, দামাল, একদমই পরপরই ছিল। তো আমার আরেকটু ইচ্ছা ছিল ওদের সাথে সময় কাটানোর, তবে এখন পারছি না। নভেম্বরেই আমি কাজে চলে যাচ্ছি, মানে এই মাসেই কাজে চলে যাচ্ছি আবার অন্তর্জালের শুটিং বাকিটা শেষ করতে, এবং সেই কাজের গল্পই শুনবো। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল, আবারও ছোট্ট একটা বিরতিতে যাবার ফিরছি, এক্ষুনি আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের এই আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার নতুন কাজের গল্প। যে গল্পে ছিলাম, নতুন এই কাজ নিয়ে আসলে এখন কি পরিকল্পনা বা নিজেকে কি করে প্রস্তুত করছেন, সেই সময়টাও তো ভাবা কঠিন। অন্তর্জালের ক্যারেক্টার আমি অলরেডি প্লে করেছি, অলমোস্ট 80% প্লে করা শেষ, আচ্ছা 20%-এর মতো বাকি আছে। তো হোপফুলি সেই ক্যারেক্টারের দিকে যাওয়ার চেষ্টা করছি আবার, যেহেতু অনেক লম্বা একটা ব্রেক হয়ে গেছে। ফিজিক্যালি ওই জায়গাতে যাওয়াটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, মাঝখানে ওয়েট বেড়েছে কমেছে, অনেক কিছু করেছি। সেটা শেষ করব। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন পুরোপুরি ডান, তো এটা জানুয়ারিতে রিলিজ পাবে এবং আই এম ভেরি মাচ এক্সাইটেড, কারণ আমি প্রথমবার বাচ্চাদের জন্য একটা কাজ করলাম মোহাম্মদ জাফর ইকবাল স্যারের গল্পে, এবং এটার জন্য সবাই অনেক অপেক্ষা করছে। কিন্তু একটা প্রেসার, আরেকটা প্রেসার না, আমার খুব ভালো লাগছে, কারণ ছোটবেলায় যখন আমি গল্পটা পড়েছি আমি বারবার খুঁজতাম যে আমার রাতুল ভাইয়া কবে হবে বা কিভাবে, না আমার রাতুল ভাইটা কে, কেমন হবে। তো এখন আমি যে ওদের জন্য একটা রাতুল ভাইয়াকে দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে ওই রাতুল ভাইয়া যেটাকে আমি চাইতাম। তো আমি এখন দেখতে চাই যে ওরা রাতুল ভাইয়ের সাথে কতটা কানেক্ট করতে পারে। আর এই যে চরিত্রের গল্প বলছিলেন যে আপনার একটা স্বপ্নের চরিত্র বা একটা স্বপ্নের কাজ হতে যাচ্ছে, সেটাও আরেকটা এক্সপেরিয়েন্স হবে, কিন্তু এই যে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এখন কি একটু বেছে কাজ করার ইচ্ছে আছে, বা কোন ধরনের চরিত্রে আপনি কাজ করতে চাইবেন সামনে? অর্চিত, টু বি অনেস্ট, আমি এটাই ফার্স্ট থেকে করার চেষ্টা করে যাচ্ছি। সব সময় পারিনি, কিছু জায়গাতে হয়তো, যেহেতু আই এম নট দি অনলি ওয়ান, রাইট? সো টিম মিলেই তো একটা কাজ। এখন কি আরেকটু কনসিয়াস হয়ে যাচ্ছেন? না, আমি যেই স্ট্যান্ডার্ড মেনটেন করেছি, আমার একটাই ফার্স্ট থেকে আমার একটা জায়গা ছিল। আমার মনে হচ্ছে আমাকে এটা নিয়ে অনেক মানুষের অনেক কথাও শুনতে হয়েছে যে কেন না করি অথবা কেন কাজ কম করছি। তবে আমি যদি প্রথমে গল্পটা পড়ে অথবা স্ক্রিন প্লেটা পড়ে যদি ফার্স্ট অডিয়েন্স হিসাবে আমি কানেক্টেড না হই, আমি কেন জানি আমার মনে হয় যে আমি আমার অডিয়েন্সকে কানেক্ট করতে পারবো না। তো আমি সেই প্রজেক্টগুলোই করার চেষ্টা করি, সেটা ভালো হোক, মানে পজিটিভ ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার, গ্রে ক্যারেক্টার, এনি ক্যারেক্টার, may lead role, side role, any role. I have to be convinced and moved by the script at the first reading অথবা at the second reading as a reader. তখন আমি বিশ্বাস নিয়ে আমার দর্শকদেরকে বলতে পারবো যে হ্যাঁ, এই গল্পটা দেখেন, ভালো আছে, ঠিকঠাক। আপনি যে কাজগুলো করেছেন বা যে চরিত্রগুলো প্লে করেছেন, আপনার খুব কাছের কোনো চরিত্রের কথা কি এই মুহূর্তে মনে পড়ে, বা যেটা সবসময় খুব কাছেরই থাকবে আসলে, এমন কোনো চরিত্র বা এমন কোনো চলচ্চিত্রের কাজ? আমি শুরুতে যেমন বলছিলাম পোড়ামন 2, দহন, ফাগুন হাওয়া, মৃধা বনাম মৃধা। আগে ছিল দহনের তুলা মিয়ার চরিত্রটার জন্য অনেক কাছের ছিল। কাছের বলতে আসলে ওর জন্য অনেক কষ্ট করেছিলাম, বাট বয়স বাড়ছে তো এখন ফিলোসফি চেঞ্জ হচ্ছে। ক্যারেক্টারের আর কোন অনুযায়ী আমার কাছে দুর্জয় ক্যারেক্টারটা অনেক দিন হয়তো আমার কাছাকাছি থাকবে, আর এর বাইরে আশফাক মৃধা। হ্যাঁ, আমি সেটাই আসলে শুনতে চাচ্ছিলাম। আমার মনে হয় যে আশফাক মৃধার মধ্যে আমার এবং আমার বাবার অনেক এলিমেন্টস আছে। হ্যাঁ, সেটা আসলে দর্শককেও অনেক ভাবিয়েছে, কাঁদিয়েছে, ইমোশনাল করেছে আসলে। সেটা নিয়ে সেটার গল্প যদি একটু জানতে চাই, কেমন ছিল সেই অভিজ্ঞতা? অসাধারণ ছিল, কারণ আমি আমার শিক্ষকের সাথে একটা লম্বা সময় কাটাতে পেরেছি। এবং আমার তারেক আনাম স্যারকে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই, যে উনি না থাকলে আসলে মৃধা বনাম মৃধা হতো না। উনি আমার বাবা ছেলের জায়গাটাকে উনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন। উনি আমি প্রথমে বসে আসলে ডিসকাস করেছি যে আসলে আমার বাবার মধ্যে কি কি গুণাবলী আছে, কি কি এলিমেন্টস আছে, এবং সেগুলো কিন্তু তার ক্যারেক্টারে উনি রিফ্লেক্ট করেছেন। তো যখন উনি ওটা রিফ্লেক্ট করেন, তখন কিন্তু আমাকে সন্তান হিসাবে ওইটা বিশ্বাস করতে সহজ হয় যে এটাই আমার বাবা। তো তখন আমি আশফাককে প্লে করতে পেরেছি। যখন আমি জানি না যে কতজন মানুষ দেখেছেন যেই সিকোয়েন্সটাতে আসলে আমি আমার বাবার বুকের মধ্যে বুরর করছিলাম, এবং আমার মনে হচ্ছিল যে আমার বাবা হয়তো আবার জেগে উঠবেন। আমার মনে হয় যে আমি জাস্ট একটা ঝলক পেয়েছি যে যেদিন আল্লাহ মাফ করুক আব্বা থাকবেন না, ওই দিন আমার কেমন লাগবে, ওই দিন আমার পৃথিবীটা কেমন হবে। তো চিন্তা করেও অ্যাক্টিং করতে গিয়ে আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স হওয়ার সুযোগ না আমাদের খুব কম হয়। দ্যাটস ওয়াই দিস ফিল্ম ইজ স্পেশাল। আর আমার একটা আফসোসও আছে এবং থাকবে সারা জীবন। আমি খুব করে চেয়েছিলাম যে এটা প্রোডিউসার, এটার সাথে যারা মার্কেটিং এজেন্সি জড়িত, তারা সিনেমাটাকে প্রপারলি প্রমোট করুক। আমি সিনেমাটা অনেক মানুষকে দেখাতে চেয়েছি, তাদের কাছে যেতে চেয়েছি, আমি তাদেরকে ফ্যামিলি বন্ডিং নিয়ে একটা ভালো কাজ দেখাতে চেয়েছি, কিন্তু আমি পারিনি আসলে। সিনেমাটা কিন্তু বক্স অফিসে খুব ভালো ব্যবসা করেনি, এবং অনেক মানুষের কাছ থেকে অনেক কথা আমি শুনেছি। বাট
আই রিয়েলি ডোন্ট কেয়ার। কিন্তু কাজটা কিন্তু যাদের গ্রহণ করার তারা এতটাই ভালোভাবে গ্রহণ করেছে যে তাদের ওই ইমোশনের জায়গাটা কিন্তু ছুঁয়ে গেছে, সেটাই আমি বলছি। তবে আমি ওই বড় স্ক্রিনে এই কাজটা তাদেরকে দেখাবো দেখেই তো আমাদের উদ্দেশ্যে করা। তো আমার ওই আফসোসের জায়গাটাও থাকবে যে আমি অনেক মানুষকে বড় স্ক্রিনে দেখাতে পারিনি, সেটার একটা আফসোস। বাট যতজন এটা দেখেছেন তারা যে এটাকে রিলেট করেছেন এইটা আমার জন্য অনেক বড় থেকে যাবে এটার সাথে। এবং দ্যাটস ওয়াই হিট ফ্লপের কাতারে না গিয়ে দিস ক্যারেক্টার উইল বি স্পেশাল ফর মি। সত্যি তাই। এবং বিশ্ব সুন্দরীর জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আলহামদুলিল্লাহ, আবারও কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর চয়নিকা চৌধুরী ফর দিস। অবশ্যই। এবং এই যে পরপর অনেকগুলো কাজ হচ্ছে, যেহেতু আয়োজনের একেবারেই শেষের দিকে, তো শেষ প্রশ্ন এটাই থাকছে যে সামনের কোন কাজটি নিয়ে আপনি খুব এক্সাইটেড? প্রথমে অর্চি আপনাকে ধন্যবাদ এবং এসএটিভিকে ধন্যবাদ এত সুন্দর একটা আড্ডাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনার প্রশ্নের উত্তরে বলতে চাচ্ছি সব কাজ নিয়ে আমি এক্সাইটেড, বিকজ আই ওন মাই ওয়ার্কস এন্ড আই হ্যাভ টু বি এক্সাইটেড। এবং সামনের কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। যেহেতু একেবারেই শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদেরকে খুব বেশি কিছু আসলে বলার থাকে না, কারণ ওনাদের সাপোর্ট না পেলে এখানে বসে থাকার মতো কোনো যোগ্যতাই আমাদের নেই। আমি বলবো যে আমরা ট্রাই করে যাচ্ছি, আমাদের সবাই ট্রাই করে যাচ্ছে, এবং একটা ইন্ডাস্ট্রির সবাই যদি আসলে পজিটিভ মেন্টালিটি নিয়ে ট্রাই করে তখন ভালো কিছু ঘটতে আসলে বাধ্য। তো আপনারা সাপোর্ট দেখাবেন, আমার মনে হয় আপনার ইন্ডাস্ট্রি, আবার বলছি আপনার ইন্ডাস্ট্রি, আপনার ফিল্ম আপনাকে ভালো কিছুই ইন রিটার্ন দেবে। থ্যাংক ইউ সো মাচ। বাহ, চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি গল্প কথার আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন পর্বে, নতুন আয়োজনে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন।